নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। শুরু করছি হোয়াট বেঙ্গল থিংস টুডে। আর এই মুহূর্তে বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় খবর আপনারা জানেন, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ানোর কথা ঘোষণার পরই যে খবরে সবচেয়ে বেশি করে চোখ ছিল আমাদের, তা হলো নন্দীগ্রামে বিজেপির প্রার্থী কি শুভেন্দু অধিকারী হচ্ছেন কি হচ্ছেন না। অবশেষে বিজেপির পক্ষ থেকে যে 57টি আসনে প্রথম 2 দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন এবং তা নিশ্চিত। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে 2021-এর নির্বাচনে স্বাভাবিকভাবে দ্বিতীয় দফার নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয় নিয়ে যেমন আজকের আলোচনা আমরা করব, কিন্তু তারই পাশাপাশি একদিকে যখন দেখছি যে রাজনীতির ময়দানে লড়াই তুঙ্গে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি সাধারণ মানুষ, তারা হয়তো কোথাও একে অপরের বিরুদ্ধে নানা কথা, নানা স্লোগান, তা নিয়ে হয়তো আনন্দ পাচ্ছি, মজা পাচ্ছি। মানে হিন্দিতে একটা খুব সুন্দর কথা আছে যে তালি বাজানে ওয়ালে তামাশা হি দেখতে হ্যায়, কিন্তু আমরা তো তামাশা দেখার জন্য বসে নেই। আমরা সাধারণ মানুষ, আমরা সবসময় বসে থাকি যে উন্নয়নের কথা বলবেন নেতা নেত্রীরা। আমাদের আজকের এই আলোচনায় অবশ্যই উঠে আসবে যে রাজনীতির ময়দানে লড়াই তুঙ্গে, উন্নয়নের কথা কই ভোটের এই বঙ্গে। আমরা আমাদের আলোচনা যেখানে শুরু করছি, সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আজকের আমাদের এই আলোচ্য বিষয়, যেখানে আমরা এই নিয়ে আলোচনা করব যে এই রাজনীতির ময়দানে যেখানে লড়াই তুঙ্গে দাঁড়িয়ে রয়েছে, সেখানে কোথায় উন্নয়নের কথা, কোথাও কি নরেন্দ্র মোদী আগামীকাল ব্রিগেডে তিনি আসছেন, সেখানে এই বিষয়টি তুলে ধরবেন। আমাদের আজকের এই আলোচনাতে একদিকে যেমন অবশ্যই থাকবে আপনাদের জন্য কোথায় ফোকাস বিজেপির থাকবে, তৃণমূল কংগ্রেসের ফোকাস কোথায় থাকবে, কাল ব্রিগেডে কি বলবেন নরেন্দ্র মোদী, এবং এরই পাশাপাশি আমরা আলোচনা করব নন্দীগ্রামে হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি শুভেন্দু অধিকারী। কিন্তু তার আগে আপনাদের যে উন্নয়নের কথা দিয়ে শুরু করব, সেখানে একটি রিপোর্ট আপনাদের দেখাবো। বঙ্গযুদ্ধে মেগা রবিবার, ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব লড়াই শুরু। কিন্তু সেই লড়াইয়ে রাজ্যের উন্নয়নের কথা উঠে আসছে কি বলছে আমজনতা? উন্নয়ন, বেকারত্ব, যে সমস্ত প্রাইমারি নিডস মানুষের কথা উঠছে না, উঠছে নেতাদের কথা আর তারকাদের কথা। কেউ না কেউ জিতবে তো নিশ্চয়ই, হারবে মানুষ এটা ভুলে যাচ্ছে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যকে উন্নয়নের মডেল হিসেবে তুলে ধরেছিলেন নরেন্দ্র মোদী। শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রশ্নে গোটা দেশের সামনে মডেল হয়ে উঠেছিল গুজরাট। প্রধানমন্ত্রী হওয়ার পরেও নরেন্দ্র মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। মোদীকে বিকাশ পুরুষ হিসেবেই তুলে ধরেছে বিজেপি। পশ্চিমবঙ্গের ভোট প্রচারে এসেও বারবার উন্নয়নের কথা বলেছেন মোদী। বলা যায় বাংলার পরিস্থিতি তাকে বলার সুযোগ করে দিয়েছে। 3টি বড় রাজ্য গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ুর সঙ্গে বাংলার তুলনা করলে দেখা যাচ্ছে কারখানার সংখ্যায় সবার শেষে আমাদের রাজ্য। অন্য 3 রাজ্যের তুলনায় বহুগুণ পিছিয়ে তো বটেই, এমনকি পালা বদলের পরও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। কেন্দ্রের উন্নয়ন প্রকল্পে রাজ্য সরকার যোগ না দেওয়ায় বাংলার মানুষই আখেরে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। बंगाल के लाखों किसान परिवारों को पीएम किसान सम्मान निधि का पैसा इसी मानसिकता के कारण नहीं मिल पाया है। बंगाल के लाखों गरीब परिवार आयुष्मान भारत योजना के तहत 5 लाख रुपए तक के मुफ्त इलाज की सुविधा से आज भी वंचित है। খেলা হবে, খেলা শেষ কোথায়? খেলা হবে, দেখা হবে, জেতা হবে, ঠিক আছে? খেলেঙ্গে, লড়েঙ্গে, জিতেঙ্গে। তারপরেও এবারের বঙ্গযুদ্ধে উন্নয়ন যেন কিছুটা পিছনের সারিতে। ধর্ম, জাতপাত, দলবদল বা ঘরের মেয়ের প্রসঙ্গ যতটা উঠছে, ততটা আলোচনা হচ্ছে না কর্মসংস্থান, শিল্পায়ন, আইন শৃঙ্খলা বা স্কুল, কলেজ, হাসপাতালের অবস্থা নিয়ে। না, ভোট প্রচারে তো কোথাও উন্নয়ন দেখতে পাচ্ছি না। সবাই নিজের দলকে তুলতে ব্যস্ত আর কি। যে মোট কথা হচ্ছে এখন ভোট রাজনীতি চলছে। ভোটের প্রচারে উন্নয়নটা হারিয়ে গিয়ে শুধু আসছে বিভিন্ন রকমের খেলাধুলা করা, খেলবো, জিতবো, লড়বো। কিন্তু সাধারণ ভোটারেরা চান উন্নয়নের দাবি উঠে আসুক রাজনীতিকদের ভাষণে। গত 5 বছরে রাজ্য কতটা এগোলো বা পিছলো বিতর্ক হোক তা নিয়েই। আগামী 2 মাস বাংলা সেটা দেখবে কি? প্রশ্ন সেটাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এক্স্যাক্টলি, আমরা এই প্রশ্নটাই তুলতে চাই যে বঙ্গ রাজনীতিতে প্রচারে যেখানে অবশ্যই প্রশ্ন উঠছে যে দাঁড়িয়ে কোথাও যে প্রচার এবং রাজনৈতিক পালাবদল, দলবদল যাই হোক না কেন, কিন্তু বঙ্গ রাজনীতিতে 2021-এর নির্বাচনে কোথাও কি উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলবেন
প্রধানমন্ত্রী কালকে আসছেন, সেদিকে আমাদের নজর থাকবে। এবং এরই পাশাপাশি আমরা স্বাভাবিকভাবে সাধারণ মানুষ আপনাদের কথাই বারবার তুলে ধরার চেষ্টা করেছি ওয়াট বেঙ্গল থিংস টুডেতে। আজকে এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে শুরুতে যারা রয়েছেন আমাদের অতিথিরা, এখনো পর্যন্ত যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বামেদের পক্ষ থেকে রয়েছেন রাজীব মজুমদার, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহা। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে 3 অতিথি। এবং আমাদের প্রথম সেগমেন্ট, যেখানে আমরা আমাদের অতিথিদের তাদের নির্দিষ্ট সময় 50 সেকেন্ডের মধ্যে বলার সুযোগ দিই। জানি সময়টা খুব কম, কিন্তু তবুও তাদের নিজ নিজ বক্তব্যের মাঝে কোনো ইন্টারাপশন চাই না। শুরু করছি এই সেগমেন্ট। আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। এবারের ভোটের প্রচারে আমরা বারবার দেখতে পাচ্ছি বিভিন্ন ইস্যু উঠে এসছে, একে অপরের বিরুদ্ধে তরজা, নানা কুৎসা, বিভিন্ন ধরনের দুর্নীতি, দলবদল, কিন্তু উন্নয়ন নিয়ে মানুষ প্রশ্ন করছেন যে উন্নয়নে মানুষই একমাত্র লোকসান হবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। দেখুন, আমরা মানুষের কাছে গিয়ে একটা কথাই বলছি যে এবারের ভোট দেবে কিন্তু কন্যাশ্রীরা, এবারের ভোট দেবে যুবশ্রীরা, এবারের ভোট দেবে স্বাস্থ্যসাথীর নিরিখে, এবারের ভোট হবে শিক্ষাশ্রী ঐক্যশ্রীর নিরিখে। এবং আপনারা যদি দেখেন কর্মসংস্থানের কথা আমি দেখছিলাম, সম্প্রতি এমএসএমই মন্ত্রক যেটা কেন্দ্রীয় সরকারের, সেই মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী 88.67 লক্ষ ইউনিটে 135 লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান হয়েছে। এবং সেক্ষেত্রেও কিন্তু বাংলা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে এগিয়ে গিয়ে সবার প্রথমে। এমএসএমইতে আমরা যেমন 1 নম্বরে, আবার আপনি যদি উন্নয়নটা অন্যদিকে রাস্তাঘাট থেকে নাগরিক পরিষেবার ক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রেও কিন্তু বাংলা অন্যান্য রাজ্যগুলোর থেকে অনেক অনেক এগিয়ে। সেই জন্যই আমরা বলছি যে উন্নয়নের পক্ষে ভোট দিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন। বিগত 10 বছর ধরে রাস্তাঘাট, জল, সড়ক, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন। আমি নিশ্চিতভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বে শুধু কথার কথায় আসবো না, আমরা তথ্যতেও আসবো, আমরা দেখাবো বিভিন্ন পরিসংখ্যান। আমি এই বিষয়টা নিয়ে আসবো বামেদের কাছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। উন্নয়ন পশ্চিমবাংলায় এই সময় এতটাই হয়েছে যে পশ্চিমবাংলার মানুষ ভাগাড়ের মাংস পর্যন্ত খেতে বাধ্য হয়েছেন। এটা হলো উন্নয়নের একটা মাপকাঠি। এই টেট, এসএসসি, পিএসসি পরীক্ষাগুলো একেবারে হয়নি, আর যা হয়েছে সবটা দুর্নীতিতে যুক্ত। পশ্চিমবাংলায় কোনো শিল্প আসেনি, বরং আমরা দেখেছিলাম সরকারে আসার আগে শিল্প তাড়িয়েছিলেন। সিঙ্গুরের ঘটনা আমরা দেখেছিলাম, এবং তার সাথে খালি উনি ছিলেন এমনটা না, আমরা পুরনো সোশ্যাল মিডিয়ায় ছবি দেখলে আমরা দেখতে পাবো রাজনাথ সিংও ছিলেন, একই সাথেই তাড়িয়েছিলেন। আজকে তার পশ্চিমবাংলার মানুষকে আজকে সেটা ভুগতে হচ্ছে, যুব সমাজকে ভুগতে হচ্ছে। আজকে কর্মসংস্থান নেই। আর পশ্চিমবঙ্গে যেই সময় উনি সরকারে এসেছিলেন তার আগের হিসাবটা যদি আমরা দেখতে পাবো মাঝারি শিল্প, ছোট শিল্পে পশ্চিমবঙ্গ একটা এগিয়ে থাকার। আমি আসবো আপনার কাছে। আমি আসবো একটু কংগ্রেসের কাছে। সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। না, আমার প্রথমে একটা কথা মনে পড়ছে, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। মানে এই ভারতবর্ষে এমন একটা সরকার ভারতবর্ষে আছেন, আর পশ্চিমবঙ্গে একটা সরকার, যে সরকার গত 10 বছরে খেলা হবে, মেলা হবে, লড়াই হবে, আগ্রাসন হবে, দখল হবে, বিধায়ক হবে, এমপি হবে, এমএলএ হবে, ঝগড়া হবে, অনেক কিছুই করেছেন। কিন্তু বলেননি যে শিল্প কটা হবে, বেকারের কতজনের চাকরি হবে, বলেননি যে স্বাস্থ্যকেন্দ্রগুলো কি করে উন্নতি হবে, নতুন ইকুইপমেন্ট আসবে, কিন্তু বলেননি কর্মসংস্থানে কত কারখানা আসবে। আমার রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাবে, মুখ্যমন্ত্রী বলবেন 11 লক্ষ পরিযায়ী ফিরে এসে আবার চলে গেছেন। শ্রমের পলায়ন হয়েছে। এ রাজ্য থেকে যখন ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেরা চলে যাবে দক্ষিণবঙ্গে, দক্ষিণ ভারতে, আমাদের মাথা উঁচু থাকবে, আমরা বলবো খেলা হবে। এই বাংলা থেকে যখন স্বাস্থ্যের জন্য ছেলেমেয়েরা চলে যাবে দক্ষিণ ভারতে, আমাদের মাথা উঁচু হবে, আমরা বলবো খেলা হবে। আমি আসবো আপনার কাছে আরো বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন আরও একজন অতিথি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রভাত দত্ত। আপনাকেও স্বাগত এই মুহূর্তে TV9 বাংলায়। প্রভাত, আপনার সময় শুরু হচ্ছে এখন। আমরা যেটা উন্নয়ন বলতে একটা তত্ত্বের ব্যাপার আছে, একটা প্রায়োগিক দিক আছে। উন্নয়ন কথা যখন আমরা বলি তখন আমরা বলি আজকের দিনে উন্নয়নের জায়গাটা হচ্ছে মানব উন্নয়ন কতটা হয়েছে, কতটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়েছে। পশ্চিমবঙ্গের উন্নয়নের নিরিখ যদি আমরা দেখি, তাহলে পশ্চিমবঙ্গের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিশেষ উন্নতি করেছে বলে দাবি করা হলেও কিন্তু বাস্তবে সেটা হয়নি। অর্থাৎ একটা সময় বাম সরকার যখন ছিল তখন তাদের উন্নয়নের কথা বলতে গিয়ে তারা বারবার বলতেন যে আমরা উন্নয়নের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছি গ্রাম উন্নয়নকে,
এবং তখন এটা ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামে একটা নতুন জীবন তৈরি হয়েছিল, একটা বিপ্লব তৈরি হয়েছিল। তারপরে আমরা প্রত্যাশা করেছিলাম যে ভূমি সংস্কারের মাধ্যমে, গ্রাম উন্নয়নের মাধ্যমে যে দেশটা তৈরি হতো, সেই দেশটা পশ্চিমবঙ্গের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একেবারে কিন্তু আমরা প্রভাতবাবু, আমি আসবো আপনার কাছে আরো বিস্তারিতভাবে বিষয়টি নিয়ে যখন আলোচনা আমরা করছি। আমাদের সময় শেষ। আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজেপি নেতা সুমন ব্যানার্জি, আপনাকে স্বাগত। এই প্রসঙ্গে আপনার থেকে, মানে আপনি যেহেতু সবে যোগ দিলেন, আমরা আলোচনা করছি যে বঙ্গযুদ্ধে কোথাও উন্নয়ন নিয়ে কোথায় প্রশ্ন, উন্নয়ন নিয়ে আলোচনা কেন হচ্ছে না? আপনার সময় শুরু হচ্ছে এখন। উন্নয়ন নিয়ে কী আলোচনা হবে? মানে আমরা যদি শুরু করি বাম আমল থেকে, বাম আমলে 34 বছরে কি উন্নয়ন হয়েছে সেটা আমরা দেখেছি, এবং তারপরে বাকি 10 বছর ধরে তৃণমূল সরকার সেই ঝান্ডাই আগে এগিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, যদি আপনি উন্নয়ন বলতে বোঝেন যে নীল সাদা রং করা, তাহলে আই এম সরি, আমার কাছে ওটা উন্নয়ন না। এই যে বড় বড় পোস্টার দেখছি রাস্তা জুড়ে, বাংলা নিজের মেয়েকেই চায়, দেখবেন একটা কথা খুব ঘুরছে সোশ্যাল নেটওয়ার্কে, সিরিয়াসলি বাংলা নিজের মেয়েকে চায়। আমি চাই না আমার দিদি বাইরে গিয়ে পড়াশোনা করুক, আমি চাই না যে আমার বউয়ের হঠাৎ ট্রান্সফার হয়ে যাক অন্য কোনো জায়গায়, যেখানে আমার সংসারটা দুভাগে ভাগ হয়ে যায়। এখানে না আছে শিল্প। মমতা বন্দ্যোপাধ্যায় থাকা অবস্থাতেও 1000 কারখানা বন্ধ হয়েছে। তখন বলে শিল্প নেই, সেই অবস্থাতে দাঁড়িয়েও এই 1000 কারখানা বন্ধ হওয়ার জন্য উনিই দায়ী। তো সেখানে উনি প্রত্যেক বছর করে সম্মেলন করেন, কি সিঙ্গাপুরি কলা এসছে আজ অব্দি আমি আসবো সুমন আপনার কাছে। আমি এই বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছিল, আমরা এই মুহূর্তে অবশ্যই উন্নয়ন বলতে আমরা কি বুঝি? উন্নয়ন বলতে বুঝি এই রাজ্যে এখনো পর্যন্ত চাকরি কত হয়েছে, কলকারখানা কত হয়েছে, স্বাস্থ্যের কি অবস্থা রয়েছে, আমরা কৃষিক্ষেত্রে কি অবস্থা, সব নিয়ে এই মুহূর্তে যদি আপনাদের একটুখানি দেখাই যে পশ্চিমবঙ্গের যে দাবি পশ্চিমবঙ্গ সরকার করে থাকে, এরই পাশাপাশি রাজ্যের বিরোধীরা তারা যেটা অভিযোগ করেন, ঠিক কি ছবি এখনো পর্যন্ত উঠে আসছে আমাদের গ্রাফিক্সে আমরা দেখাবো এই মুহূর্তে। সবার জন্য স্বাস্থ্য বীমা 2011-তে ছিল না, তৃণমূল কংগ্রেসের দাবি, যেটা 9 কোটি মানুষের জন্য জনস্বাস্থ্য সাথী হয়েছে। মেডিকেল কলেজ 10টি ছিল 2011-এ, সেক্ষেত্রে 2021-এ 22টি হয়েছে। সরকারি হাসপাতালে সেক্ষেত্রে ডাক্তার 5000 ছিলেন, 12,000 হয়েছে। সরকারি হাসপাতালে নার্স 37,000 ছিল, 52,000 হয়েছে। সরকারি হাসপাতালে বেড ছিল 56,000, 86,000 হয়েছে। পরের কার্ডটা যদি আমরা দেখি একটুখানি, স্বাস্থ্যের পাশাপাশি এই মুহূর্তে আমরা যদি দেখি যে বিরোধীদের অভিযোগ কি রয়েছে, স্বাস্থ্যসাথী আসলে ভোট সাথী। সব বেসরকারি হাসপাতালে বাস্তবে মিলবে না পরিষেবা, আয়ুষ্মানে বঞ্চিত বাংলা, এমনটাই বিরোধীরা বলছেন। পরের কার্ডটা যদি দেখি, সরকারি হাসপাতালে পরিষেবা বেহাল, নামে সুপার স্পেশালিটি হলেও বহু হাসপাতালে পরিকাঠামো নেই। বাড়তে থাকা জনসংখ্যার তুলনায় সেক্ষেত্রে স্থায়ী ডাক্তার, নার্স, হাসপাতালে বেডের সংখ্যা যথেষ্ট নয়, এমনটাই বিরোধীরা বলছেন। পরের যদি আমরা প্লেটে দেখি, সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের দেখাবো যে এরই পাশাপাশি শিক্ষার কি অবস্থা। স্কুল ছিল 61,000, 81,000 হয়েছে এই মুহূর্তে। কলেজ ছিল 465টি, 515টি হয়েছে। বিশ্ববিদ্যালয় ছিল 12টি, সেখানে 42টি হয়েছে। প্রাথমিকে স্কুল ছুট ছিল 3.45, বর্তমানে 2.20। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যেটা দাবি, সরকারের দাবি, তার পাশাপাশি বর্তমানে যে অবস্থা, এবং বিরোধীরা এই নিয়ে ঠিক কি অভিযোগ তোলেন। বিরোধীরা বলছেন যে স্কুলে নিয়োগের দুর্নীতি, যার জেরে গত 10 বছরের শিক্ষক নিয়োগে এই মুহূর্তে বারবার বাধা আমরা দেখতে পাচ্ছি। আর কি অভিযোগ, কলেজে কলমে, স্কুল কলেজের সেক্ষেত্রে সংখ্যা, কাগজে কলমে সেক্ষেত্রে স্কুল কলেজের সংখ্যা বাড়লেও শিক্ষার উপযুক্ত পরিকাঠামো নেই, এমনটাই বিরোধীরা বলছেন। বিরোধীরা বলছেন যে মিড ডে মিলে খাবারের মান খুব খারাপ, স্কুল ছুট কমলেও শিক্ষার মান বাড়েনি, শিক্ষার বাম আমলের মতোই একইভাবে দলতন্ত্র বহাল রয়েছে, এমনটাই এই মুহূর্তে বিরোধীদের দাবি। নিশ্চয়ই বামেরা সেই দলে নেই। এর পাশাপাশি যদি আমরা দেখি পরের যে কৃষির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, 10 বছরে উৎপাদন বেড়েছে সেক্ষেত্রে, এবং বাংলায় ফসল বীমা 64 লক্ষ, কৃষক বন্ধু আওতায় 47 লক্ষ চাষি, এমনটাই দাবি সরকারের। 10 বছরে পেনশনের আওতায় এসেছেন 1 লক্ষ কৃষক। এরই পাশাপাশি আমরা যদি দেখি বিরোধীদের ঠিক কি অভিযোগ রয়েছে, সরকারের দাবি রয়েছে চালকল মালিক আর ফোড়েদের দখলে এই মুহূর্তে সরকারি মান্ডি, এমনটা বিরোধীদের অভিযোগ। সরকারের পাশাপাশি বিরোধীদের অভিযোগ হচ্ছে সব চাষি সহায়ক মূল্যে ফসল বিক্রি করতে পারছেন না, অভাবী বিক্রির জন্য সেক্ষেত্রে কৃষক আত্মহত্যার ঘটনা ঘটছে বারবার, এমনই বেশ কিছু অভিযোগ উঠে আসছে। কৃষিজাত শিল্প সেক্ষেত্রে গড়ে না ওঠার ফলে কিন্তু চাষির আয় বাড়ছে না, এমনই বেশ কিছু অভিযোগ বিরোধীরা করছেন। আমি এই বিষয়টি নিয়ে প্রথমে একটুখানি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। একদিকে যেমন পয়েন্টগুলো আমরা দেখিয়েছি, পাশাপাশি বিরোধীর অভিযোগও দেখিয়েছি। দেখুন, আমি একদম স্পেসিফিক
বলছিলেন যে এসএসসি টেট নিয়ে সম্প্রতি আপনারা দেখেছেন যে এসএসসি নিয়ে হাইকোর্টের রায় নিয়ে এসএসসিতে নিয়োগে যেতে হয়েছে। বারংবার এসএসসির মাধ্যমে নিয়োগ করতে চেয়েছে সরকার এবং সিপিএম এর তরফে একজন রাজ্যসভার সাংসদ তিনি বারবার মামলা করে সেটাকে ভণ্ডুল করতে চেয়েছেন এবং গত পরশু দিনও টেটের যে নতুন ঘোষণাটা হয়েছিল সেটা নিয়ে ওরা মামলা করেছিল। হাইকোর্টের রায় নিয়ে 16,500 শিক্ষক নিয়োগ হতে চলেছে এবং আপনাদেরকে আমি বলি যে কারখানার কথা বলছিলেন বিজেপির প্রতিনিধি, ওনাকে আমি বলবো যে 135টা নতুন কারখানা তৈরি হয়েছে এই বাংলায়, কিন্তু ওনার কাছে আমার একটা স্পেসিফিক প্রশ্ন যে ডানলপের যে কারখানা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে বারবার দরবার করেছিলেন যে আইদার আপনারা টেক ওভার করুন না হলে রাজ্য সরকারকে দিয়ে দিন, আজ পর্যন্ত ডানলপের আমি আসবো সংক্ষেপে নেব বামেদের কাছে এবং বিজেপির কাছে। আমি বিজেপির কাছে প্রথমে আসছি। না এই যে কারখানার যে বলছে নতুন কারখানা কোথায়, আমরা তো মানে সাধারণত আমরা দেখেছি যে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে কি হয়নি তার বড় করে একটা দাঁড় তৈরি হয়েছে এবং সেটা উদ্ঘাটন মুখ্যমন্ত্রী করতে চলে গেছেন। তো এই কারখানাগুলো কোথায় হলো, কবে হলো? এটা কি বোমা শিল্প কারখানা? এটা কি কারখানা? আমি বামেদের থেকে নেব। আপনারা সেক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। শিক্ষার ক্ষেত্রে তো অনেকগুলো কথা আসছে। এই টেট এসএসসি কোন আমলে তৈরি হয়েছিল? ছেলেমেয়েরা যে চাকরি পেত, প্রতি বছর পরীক্ষা হতো। আজকে যে মামলার কথা হচ্ছে, আমি তোমার কথা বলার সময় একটা কথা বলি, আজকে যে মামলার কথা হচ্ছে বেনিয়ম হচ্ছে তাই মামলা হচ্ছে, টাকা লেনদেন হচ্ছে তাই মামলা হচ্ছে, অতীতে এগুলো ছিল না তাই আমি একটু এই মুহূর্তে যে কোনো প্রসঙ্গটা উঠলই যে বঙ্গে এই মুহূর্তে কি অবস্থা, শেয়ার অফ ফ্যাক্টরিজ দেশে কি অবস্থা। আমি যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটি তথ্য আপনাদের এখানে দেখাই যে বেশ কিছু রাজ্য যার সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনায় দাঁড়ায়, আপনারা দেখতে পাচ্ছেন গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ। আমি যদি 2011, 2014, 10-11, 2014-15 আপনারা দেখতে পাচ্ছেন, 2017-18 আমি যদি পশ্চিমবঙ্গের নিরিখটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি 2017-18 লাস্ট দাঁড়িয়ে থাকি দেখি 4.01, সেখানে যদি আমি আসি গুজরাট 11.18, 11.10 হচ্ছে মহারাষ্ট্র, তামিলনাড়ু আপনারা দেখতে পাচ্ছেন 15.89, যদি শুরু থেকেও দেখি 17 ছিল তামিলনাড়ু, ডেফিনেটলি কমেছে। পশ্চিমবঙ্গ 2010-11 ছিল 3.88। অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে তথ্য সেখানে বলছে পশ্চিমবঙ্গের দেশের গড় যে শিল্প ফ্যাক্টরিজ তা পশ্চিমবঙ্গের এই অবস্থা। সৌমাইচ রায়, কুণাল, প্রথমে আমাকে একটা মিনিট একটু সময় দেবেন। সময় আমি জাস্ট একটা জিনিস বলি, এই যে স্বাস্থ্যসাথী নিয়ে এত ঢক্কানি না, তা আমার বক্তব্য হচ্ছে ওয়েস্টবেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালটা গেলেই তো হয়। পোর্টালে তো পরিষ্কার লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার দুটো কোম্পানিকে হায়ার করেছেন, 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আন্ডারে আনছেন। তাতে আমরা যদি 4 জন করে পরিবার হয় 2.5 কোটি মানুষ, 2.5 কোটি পরিবার, তো 2.5 কোটি পরিবারের জন্য যদি একটা ইন্স্যুরেন্স করতে গেলে যে বাজেটটা লাগে সেটা 39,000 কোটি টাকা। পশ্চিমবঙ্গের বাজেটই হচ্ছে 9,600 কোটি টাকা, কোনো দিশা নেই শুধু ভোটের জন্য। 1, 2 এই যে কর্মসংস্থানের প্রশ্ন বারবার বলা হচ্ছে পশ্চিমবঙ্গে না, শিল্পের এই ছবি নিয়ে শিল্পের এই ছবিটা আপনি যখন পার্সেন্টেজে যাবেন আপনি দেখবেন এটা খুব ফ্যালাসি। আপনি যদি 3.88 থেকে 3.95 যান বা 3.95 থেকে 4.01 যান, পার্সেন্টেজে ওরা দেখাবে যে আমাদের পার্সেন্টেজটা ভালো হচ্ছে। আপনি কিন্তু তুল্যমূল্য বিচারে কিন্তু আপনি সেই জায়গায় যেতে পারবেন। আসবো সুদীপ রাহা, আপনি যে তথ্যটা বলছিলেন সেখানে সুদীপের উত্তরটা নিয়ে একটুখানি আসবো প্রভাত দত্তর কাছে। সুদীপ রাহা, এই মুহূর্তে আপনার সামনে গ্রাফিক্স আছে, ভুল করবেন না, এটা আমাদের তথ্য নয়, এখানে এটা ভুল করবেন না। পশ্চিমবঙ্গ কিন্তু এই শিল্পে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের দ্বিতীয় স্থানে ছিল। সুদীপ, না আমি একটা জিনিস, সারা ভারতবর্ষ যদি দ্বিতীয় স্থানে থাকতো তাহলে পশ্চিমবঙ্গ 2010 সালে 3.88% থাকতো না। আরবিআই টু সিবিআই সবটাই বিজেপির কেনা, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, আমি আপনার রেশিওর সাথে সহমত যদি হই, আপনারা একটা জিনিস মিস করছেন, সেটা হচ্ছে এমএসএমই সেক্টর। না আমাকে আমার ছোট্ট প্রশ্নের উত্তর দিন সুদীপ রাহা। না প্লিজ সুদীপ, 2010 সাল 2011 সাল কোন সরকার ক্ষমতায় কেন্দ্রে? না 2010 সাল 11 সাল থেকে তার আগে তো বামফ্রন্ট সরকারের ওই দেনা ওই ফেলাসি 55,000 কারখানা বন্ধ করেছিল সিপিএম এর সরকার। আমি সুদীপকে একটা আমরা তো এলে তারপরে কারখানা আসবো। আমি প্রভাত চন্দ্র কাছে আসছি আপনাদের কাছে রাজনৈতিক বিশ্লেষণের মাঝে। এই বঙ্গে শুভেন্দু অধিকারী আজকে অভিযোগ করেছেন যে বিজেপির বক্তব্য যে কোথাও এই বঙ্গে সবচেয়ে বড় সমস্যা উন্নয়নের, কারণ তোলাবাজি, সিন্ডিকেট বিষয়গুলোকে আটকে রেখেছে। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, নিরপেক্ষভাবে আপনার কি মতামত? উন্নয়ন সম্পর্কে আমাদের ধারণার একটা সুস্পষ্ট করে নেওয়া ভালো। আর উন্নয়ন একটা ধারাবাহিক বিষয়। উন্নয়ন হঠাৎ একটা আজকে উন্নয়ন শুরু করলাম বলে উন্নয়ন শুরু করা যায় না। উন্নয়ন একটা প্রক্রিয়া চলে। পশ্চিমবঙ্গে যদি বাম আমলের কথা আমরা বলি তাহলে সেখানে কৃষি উন্নয়ন এবং ভূমি সংস্কারের মাধ্যমে
গ্রামে একটা বিপ্লব মতন তৈরি হয়েছিল। অর্থাৎ তারপরে উদ্দেশ্য ছিল যে যাতে করে এই কৃষিকে ভিত্তি করে একটা শিল্পায়ন হয়, কর্মসংস্থান হয়, শিল্প তৈরি হয়, কিন্তু আমরা সেই পথে হাঁটতে পারলাম না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি এই লকডাউনের আগে পেরেমবেদুর থেকে যাচ্ছিলাম, পেরেমবেদুরের দুপাশে, রাস্তার দুপাশে দেখলাম শুধুই শিল্প তৈরি হয়েছে, দুপাশে দাঁড়িয়ে আছে একটার পর একটা কলকারখানা এবং সেখানে প্রচুর মানুষ কাজ করছেন। সুতরাং আমাদের রাজ্যে এমন রাস্তা কি আমরা পাবো যে রাস্তার দুপাশে প্রচুর কলকারখানা তৈরি হয়েছে? অর্থাৎ আজকে যদি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি আমরা, এবং না, সেক্ষেত্রে প্রভাত বাবু আপনার কাছে আমার একদম স্পেসিফিক প্রশ্ন, যখন বিজেপি এই বঙ্গ রাজনীতির ভোট দোরগোড়ায় তারা বলছে পরিবর্তন হবে, আজও এই শব্দটি উচ্চারিত হয়েছে, তাহলে এই ছবিটা কোথাও বদলানোর জন্য কোনো প্রচার কিছু দেখতে পাচ্ছেন দুটো রাজনৈতিক দল বা বাদবাকি রাজনৈতিক দলের মধ্যে, নাকি আকচাকচির অনেক বেশি? সেটাই খুবই দুর্ভাগ্য কুণাল, যে আমরা রাজনৈতিক যে আলাপ আলোচনা, যে তর্জা বিতর্ক তর্ক, সেখানে উন্নয়ন প্রাধান্য পাচ্ছে না, উন্নয়নের মূল জায়গাগুলো গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করতে পারছে না। সুতরাং আমরা প্রত্যাশা করব যে যখন রাজনৈতিক দলগুলো তাদের বড় ধরনের সমাবেশ করবে, যারা ক্ষমতায় আসতে চাইছেন তাদের পরিষ্কার করে বলতে হবে যে তারা কি ধরনের উন্নয়নের কাজ কেমন ভাবে করতে চান এবং তাদের উন্নয়নের ফলে পশ্চিমবঙ্গবাসী কিভাবে উপকৃত হবেন। এই কথাগুলো যদি রাজনৈতিক আলোচনার মধ্যে না আসে, তাহলে উন্নয়ন বিষয়টা সরে যাবে এবং রাজনীতি প্রাধান্য পাবে। আমাদের পশ্চিমবাংলায় আমরা নির্বাচনের যে তরজা চলছে, আলাপ আলোচনা চলছে, তাতে একটা বিষয় লক্ষ্য করছি, আমরা কাটমানির কথা বলা হচ্ছে, আমাদের কয়লার কথা বলা হচ্ছে, গরুর চুরির টাকার কথা বলা হচ্ছে, কিন্তু বারবার রাজনৈতিক অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে, সেগুলোর বাইরে গিয়ে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা সম্পূর্ণ অন্য বিষয়। কিন্তু বঙ্গ রাজনীতিতে যেখানে ইলেকশন সামনে রয়েছে, সেখানে আগামীকাল নরেন্দ্র মোদীর ব্রিগেড, সেই ব্রিগেডে আমাদের নজর থাকবে। সেই ব্রিগেডে কোথাও কি প্রধানমন্ত্রী তার যে ডেভেলপমেন্টের কথা তিনি এর আগেও বারবার বলেছেন, অভিযোগ তো রয়েছে যে বিজেপির আমলে এই 10 বছরে কি হয়েছে তা নিয়ে বিরোধীরাও প্রশ্ন তুলছেন, কিন্তু মোদী কি বলবেন সেদিকে আমাদের চোখ থাকবে।